নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 1 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 সালের যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেখান থেকেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি ইতিপূর্বে আরও বেশ কয়েকটি জীবন বিজ্ঞানের মডেল প্রশ্ন দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটগুলি দেখে আসতে পারবে। আর এখানে দেখো যে প্রশ্নটি যে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, সেখান থেকে এখানে 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন আছে, তোমরা 1, 2 এরকম করে দেখতে পাচ্ছ। তো প্রথমেই দেওয়া আছে 1 নম্বর। 1 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো। তাহলে এভাবে তোমার 7 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমরা 1 নম্বর প্রশ্ন দেখব। প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়? টিনোফেরা, কোয়ানোসাইট, পরিফেরা, নালিকাতন্ত্র, নিমাটোডা, সিউডোসিলোম, তারপর এনিলিডা, নেপ্রিডিয়া। তাহলে আমরা এক এক করে যদি উত্তরগুলি দেখি, তাহলে প্রদত্ত কোন জোড়টি সঠিক? এখানে উত্তর হচ্ছে পরিফেরা নালিকাতন্ত্র, অর্থাৎ আমার বি নম্বরের উত্তর। কারণ কি, আমরা যদি বলি বি নম্বরটা নিমাটোডা প্রাণীদের দেহগহ্বর সিউডোসিলম, হ্যাঁ। আর এনিলিডা নেপ্রিডিয়া, এনিলিডা পর্বের প্রাণীদের রেশন অঙ্গ হলো নেপ্রিডিয়া, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু টোটালি তোমার উত্তর আমরা বি দেব, ঠিক আছে। এরপরের প্রশ্ন স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। রাইবোজম, তাহলে আমরা যদি উত্তরগুলি দেখি 1 এবং 2 এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে এতে প্রোটিন সংশ্লেষ, আর অর্থাৎ এর সাথে 3, তারপরে বি এর সাথে আত্মঘাতী থলি, বি এর সাথে আত্মঘাতী থলি, তারপরে সি এর সাথে কোষের শক্তিঘর, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, আর বাকি ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার খাদ্য সংশ্লেষ, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা ঠিক করে মিলাবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে তোমার কি যোগকলা পরিবহনের সাথে সম্পর্কিত। ব্যাখ্যা যদি বলি, যোগকলা বিশুদ্ধ রক্ত, দেহ, খাদ্য, অক্সিজেন ও বর্জ্য পদার্থ পরিবহন করে, তাই এটি পরিবহনের সঙ্গে সম্পর্কিত। এরপরের প্রশ্ন 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 4.6 কিলো ক্যালোরি, 4.5, এরকম করে বেশ কয়েকটা মান আছে। উত্তর হচ্ছে 9.3 ক্যালোরি, অর্থাৎ 3 নম্বর। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 ক্যালোরি শক্তি পাওয়া যায়, হ্যাঁ। এরপর ভিটামিন সম্পর্কে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 নম্বর উচ্চ তাপমাত্রায় কোনো ভিটামিন নষ্ট হয়। হ্যাঁ, ভিটামিন নিজে অনুঘটক নয়, তবে এনজাইম সহায়ক হিসাবে কাজ করে। এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্ট হয়েছে। কি সৃষ্টি হয়েছে? জীবরাশিবিদ্যা। এটা সি নম্বরের প্রশ্ন। জীববিদ্যা এবং পরিসংখ্যান একত্রে মিলিত হয় জীবরাশিবিদ্যা, যেটাকে বলে বায়োমেট্রি বা বায়োস্ট্যাটিস্টিক্স গঠিত হয়েছে। এটা জীবদেহের পরিমাপ ও তথ্য বিশ্লেষণ ব্যবহৃত হয়। এরপরে 7 নম্বরের প্রশ্ন প্রদত্ত কোনটি মিশ্রগ্রন্থি নয়? প্রথম মিশ্রগ্রন্থি নয় হচ্ছে থাইরয়েড, অগ্নাশয়, বহিঃখরা ও অন্তঃখরা উভয় মিশ্রগ্রন্থি। ডিম্বাশয়, অন্ডকোষ, হরমোন ও জননকোষ উৎপন্ন করে, এটা থাইরয়েড কেবল অন্তঃক্ষরা গ্রন্থি, তাই থাইরয়েড মিশ্রগ্রন্থি নয়। এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের শূন্যস্থান পূরণ করে। অ্যামাইনো অ্যাসিডগুলো ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের গঠনমূলক একক। একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো অংশ এবং অন্যটি কার্বক্সিলিক অংশের মধ্যে পেপটাইড বন্ধন গঠিত হয়। এইভাবে অনেক অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন যুক্ত হয়, পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে, তা থেকে প্রোটিন গঠিত হয়। এরপরে ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা অবস্থিত। এটা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীদের দেহে একটি বিশেষ আবরণীয় স্তর থাকে, যাকে ম্যান্টল বলে। ম্যান্টলের কাজ হচ্ছে দেহ আবৃত রাখা, খোলস তৈরি করা, উদাহরণ শামুক, ঝিনুক, অক্টোপাস। এবার শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে ড্যাশ প্রজাতি। শ্রেণীবিন্যাসের ধাপগুলো যদি আমরা দেখি, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, পরিবার, গণ, প্রজাতি, অর্থাৎ প্রজাতিটা, এর মধ্যে প্রজাতি হলো ক্ষুদ্রতম মৌলিক একক। একই প্রজাতির জীবেরা পরস্পর সঙ্গে প্রজনন করতে পারে। এরপরে যদি আমরা বলি 3 নম্বরের প্রশ্ন সত্য মিথ্যা। থাইমিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধন থাকে। আমরা যদি বলি এটা মিথ্যা, কারণ ডিএনএতে নাইট্রোজেন বেসগুলো পরিপূরকভাবে যুক্ত থাকে। এডিনিন, থাইমিন 2টি হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন, সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধন। এবারে
তারপরে তোমার গিয়ে হলো থাইমিন ও সাইটোসিন একে অপরের সঙ্গে যুক্ত নয়, তাই উক্তিটি ভুল। এরপরে আমরা যদি পরের প্রশ্ন দেখি, শুক্রাণু পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গোলগি বডি, এটা মিথ্যা। অ্যাক্রোজম শুক্রাণুর মাথা অংশে থাকে, পুচ্ছে নয়। অ্যাক্রোজম গোলজি বডি থেকে উৎপন্ন হয় এবং এতে ডিম্বাণুর আবরণ ভেদ করার জন্য এনজাইম থাকে, কিন্তু প্রশ্নে বলা হয়েছে অ্যাক্রোজম পুচ্ছে অবস্থিত, তাই এটি মিথ্যা। এবার বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, এটা সত্য, কারণ বাদুড়ের বৈশিষ্ট্যটি বাচ্চা প্রসব করে, মায়ের দুধ পান করে, শরীরে লোম থাকে, উষ্ণ রক্তপিষ্ট, এই বৈশিষ্ট্যগুলো স্তন্যপায়ী প্রাণীর লক্ষণ, তাই একটি সত্য। এরপরে আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। স্তম্ভের সঙ্গে বিস্তম্ভকে স্থাপন করে যে কোনো তিনটি বলছে কুয়াশার ভেট। আমরা যদি একটু দেখি কুয়াশার ভেটের সাথে আমাদের কি আছে, কুয়াশার ভেটের সাথে আছে কিন্তু কলোডীয় বস্তু, অর্থাৎ কুয়াশার ভেটের কলোডীয় বস্তু। তার স্কারবি, ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়। উদ্ভিদের জল সংবহন এটা কী করে, জাইলেম করে। আর ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার মাইক্রো এলিমেন্ট। কুয়াশার ভেট হলো জৈব অণুর সমষ্টি যা কলোডীয় অবস্থায় থাকে। যাই হোক, এখানে অপশনগুলির কারণ দেওয়া ছিল। এরপরে একটি বাক্যে উত্তর দাও, 5 নম্বরের প্রশ্ন। প্রদত্ত তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয় খুঁজে লেখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, সরলস্থায়ী কলা, স্ক্লেনকাইমা। আমরা জানি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, হ্যাঁ, এই তিনটা কিন্তু আমাদের সরলভাবে অবস্থিত, ঠিক আছে। কাজেই আমরা উত্তর কী দেব, উত্তর দেব হচ্ছে তোমার সরল স্থায়ী কলা, এইটা হচ্ছে আলাদা, ঠিক আছে। সরল স্থায়ী কলা মানে এই যে এটা হচ্ছে আলাদা, ঠিক আছে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা এরা সকলে উদ্ভিদের সরল স্থায়ী কলা। এই কলা এক প্রকার কোষ দ্বারা গঠিত এবং একই ধরনের কাজ, তাই এদের সাথেও এটা আলাদা। এরপরের প্রশ্ন, প্রথম জোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি সম্পূর্ণ করো। মোলাস্কা, মেন্টল পর্দা, ইউকর্ডাটা, তারপরে কি হবে, টিউনিক। মোলাস্কা পর্বের প্রাণীদের দেহে মেন্টল পর্দাটা থাকে। ইউরোকর্ডাটা যেমন ডিয়া প্রাণীদের দেহে টিউনিক নামক আবরণী দ্বারা আবৃত থাকে। এই টিউনিক বা টিউনসিন নামক পর্দা দিয়ে তৈরি, তাই সঠিক উত্তর টিউনিক। এরপরে একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী পাতার উদ্ভিদের একটি বৈশিষ্ট্য সমান্তরাল শিরাবিন্যাস থাকে। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাগুলো একে অপরের সমান্তরালভাবে সাজানো থাকে, যেমন ধান, গম, কলা। এরপরের প্রশ্ন, বিষদূষে শব্দটি নির্বাচন করে লেখো। ফ্লেমকোষ, টিনিডিয়াম, বৃক্ষ, মালপিজিয়ান, নালিকা। এটা যদি বলি উত্তর হবে বৃক্ষ। ফ্লেমকোষ প্লাটি হেলমেন্থিসে রেশনাঙ্গ, টিনিডিয়া বা নেপ্রিডিয়া, এনেলিডা রেশনাঙ্গ, মালপিজিয়াম নালিকা, আর্থ্রোপোডা রেশনাঙ্গ, এগুলো মেরুদণ্ড প্রাণীর রেশনাঙ্গ, কিন্তু বৃক্ষ হলো মেরুদণ্ড প্রাণীর রেশনাঙ্গ, এটি বিজোড়। এরপর আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটন তৈরিতে সাহায্য করি। আমি হচ্ছে রাইবোজম কোষের প্রোটিন সংশ্লেষের স্থান। এটি mRNA এর নির্দেশ অনুসারে অ্যামিনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি করে। এরপরের প্রশ্ন কি হচ্ছে, তোমার মানুষের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা মানবদেহের বৃহত্তম লসিকা অঙ্গন। এটি রক্ত পরিশোধন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। এটি উদর গহ্বরের বাম পাশে অবস্থিত। এরপরের প্রশ্ন, আমরা 6 নম্বর যদি দেখি, 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজের অভাবে হয়? রিকেট রোগ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে হয়। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম উত্তর হয়ে গেছে, কিন্তু ভিটামিন ডি দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, এর অভাবে শিশুদের হাড় নরম বাঁকা হয়ে যায়, এই অবস্থাকে রিকেট বলে। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রদত্ত বৈশিষ্ট্য ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখো। উদ্ভিদের প্রকৃতি সংবহন কলা। ব্রায়োফাইটার নালিকাতন্ত্র নেই, নালিকাতন্ত্র আছে, প্রকৃত মূল কাণ্ড পাতা নেই, টেরিডোফাইটা প্রকৃত মূল কাণ্ড পাতা আছে। ব্রায়োফাইটা অপেক্ষা সরল গঠন উদ্ভিদ, টেরিডোফাইটা উন্নত এবং এদের দেহ বিভাজিত। এরপরে অর্ধ স্বনির্ভর এবং সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝায়, উদাহরণ দাও। যে কোষ অঙ্গাণু নিজে ডিএনএ এবং রাইবোজোম বহন করে এবং আংশিকভাবে নিজে প্রোটিন তৈরি করতে পারে তাকে অর্ধস্বাধীন কোষ অঙ্গাণু বলে। উদাহরণ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি। এরা কোষের উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়, তাই এদের অর্ধস্বাধীন বলা হয়। এরপরের প্রশ্ন, তোমার মানব দেহে 4 নম্বরের প্রশ্ন, 6-এর 4 নম্বর, প্রতিটা প্রশ্ন 2 মার্কের। মানব দেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় এবং রক্ততঞ্চনে সাহায্য করে? ভিটামিনের নাম কি? ইউরিয়া উৎপন্ন হয় যকৃৎ বা লিভারে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। যকৃৎ ইউরিয়া চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়, আর ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে বা তঞ্চনে প্রোটিন তৈরিতে সাহায্য করে। এরপর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো দুটি উদাহরণ দাও। তাহলে অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না এবং খাদ্য থেকে গ্রহণ করতে হয় তাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। উদাহরণ লাইসিন এবং মেথিওনিন। এগুলি শরীর নিজে তৈরি করতে পারে না।
এরপরের প্রশ্ন, দ্বিপদ নামকরণ যে কোনো দুটি নিয়ম লেখো। আমাদের 6 নম্বরের প্রশ্ন। তো দ্বিপদ বৈজ্ঞানিক নাম দুটি শব্দে লিখতে হয়, প্রথমটি গণ, দ্বিতীয়টি প্রজাতি। গণের নামের প্রথম অক্ষর বড় এবং প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হবে। উদাহরণ, মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। প্লাজমোডেস মাটা কি, এর কাজ কি? উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে অবস্থিত সূক্ষ্ম ছিদ্রাকার সংযোগ পথকে প্লাজমোডেসমাটা বলে। এগুলি এক কোষ থেকে অন্য কোষে খাদ্য ও জল পরিবহনে সাহায্য করে এবং কোষগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে। এরপরে ডিএনএ এবং আরএনএর মধ্যে দুটি পার্থক্য লেখো। সুতো বিশিষ্ট ডিএনএ এবং এক সুতো বিশিষ্ট আরএনএ। থাইমিন থাকে ডিএনএ, ইউরাসিল থাকে। তারপরে গিয়ে আমরা যদি বলি কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। কৃষিক্ষেত্রে আধুনিক জিন প্রকৌশল, টিস্যু কালচার। জিন প্রকৌশলের মাধ্যমে উন্নত রোগ প্রতিরোধ ফসল তৈরি করে, টিস্যু কালচারের মাধ্যমে অল্প সময়ে বহু গাছ উৎপাদন করা যায়। এরপরের প্রশ্ন আমরা যদি দেখি 7 নম্বর, আমরা 7 নম্বরের প্রশ্নটা একটু দেখে আসি। একটি ক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তাহলে আমরা এটা হচ্ছে ক্যারিওটিক কোষ, এর নিউক্লিয়াস হচ্ছে কিন্তু এই যে নিউক্লিয়াসটা যদি দেখি, এটা নিউক্লিওলাস, রাইবোজম, নিউক্লিওছিদ্র, মসৃণ, তারপর এন্ডোপ্লাজম, রেটিকুলাম, ক্রোমেটিন সূত্র, তারপর বহিঃপর্দা, অন্তঃপর্দা, রেটিকুলাম, অন্তঃপ্লাজম, অমসৃণ, এন্ডোপ্লাজম, রেটিকুলাম। এই তো এভাবে তোমরা চিত্র এঁকে তারপরে দেখিয়ে দেবে। হ্যাঁ, আর এখানে প্রথমটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের কোষের নিয়ন্ত্রণ কারণে এটি সাধারণত গোলাকার ও দ্বিস্তর বিশিষ্ট হয়। নিউক্লিয়ার ঝিল্লি, দ্বিস্তর ঝিল্লি, এতে নিউক্লিয়ার পোর থাকে। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে পদার্থ আদান প্রদান নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরে তরল অংশ, এতে ক্রোমোটিন ও নিউক্লিওলাস থাকে। ক্রোমোটিন জালিকা ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। বংশগত বৈশিষ্ট্য বহন করে নিউক্লিওলাস ঘন গোলাকার অংশ রাইবোজোম গঠনে সাহায্য করে। চিত্রে আমরা দেখিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন চিহ্নিত চিত্রে এসেছে কোষপদার ফ্লুইড মোজাইক মডেলের গঠন বর্ণনা করো। আচ্ছা, এই হচ্ছে কোষপদার ফ্লুইডটি তরল মোজাইক যে মডেল, সেটা কোষপদার ফ্লুইড মোজাইক মডেল 1972 সালে সিঙ্গার ও নিকলসন ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন। কোষপদার ফসফোলিপিড দ্বিস্তর দ্বারা গঠিত। লিপিড স্তরের মধ্যে প্রোটিন অণু ছড়ানো থাকে। মোজাইক বিন্যাস, প্রোটিনগুলো চলনশীল এবং তাই ফ্লুইড বলা হয়। কার্বোহাইড্রেট অংশ বাইরে থাকে। এটি নির্বাচনী ভেদ, যেমন সেলভেটিভ পারমিয়াবিলিটি। হ্যাঁ, এরপরে যদি আমরা পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত বিষয়গুলো কোন কোন পর্বের বিভক্ত বা বিভাগের বৈশিষ্ট্য? ছদ্ম, সিলম, কোষ প্লেট, মেরুদণ্ড, এরকম আমরা একটা একটা করে যদি উত্তরে ছদ্ম সিলম হচ্ছে নিমাটোডা, ছদ্ম দেহ গহ্বরে থাকে। কম্বো প্লেট, এটা হচ্ছে টিনোফোরা, যেটা হচ্ছে দেহ কম্বো প্লেট থেকে চলাচলের জন্য মেরুদণ্ড কর্ডাটা, মেরুদণ্ড বা নেটোকর্ডাটা থাকে। ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামাস, টেরিডোফাইটা, নালিকা তন্ত্রযুক্ত অপ্রজনন বিহীন উদ্ভিদ। জল সংবহন তন্ত্র, টেরিডোফাইটা ও তার ঊর্ধ্ববর্তী উদ্ভিদ এবং জাইলেম ও ফ্লোয়েম থাকে। কলয়েড, কোয়ারসেভেট আদিম জৈব গঠন, ক্লোডীয় প্রকৃতির। মানুষ ও শিম্পাঞ্জির সমশ্রেণীভুক্ত ব্যাখ্যা করো। মানুষ ও শিম্পাঞ্জি উভয় কর্ডাটা পর্বে স্থানীয় শ্রেণীর প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। তাদের দেহ গঠন ও মস্তিষ্কের বিকাশ ও ডিএনএর মিল রয়েছে, তাই তারা সমশ্রেণীভুক্ত। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে অথবা প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। লিনিয়াস প্রবর্তিত হায়ারকির একক ও ধাপগুলো পর্যায়ক্রমে লিখো। হট, ডায়লুক, সুপ কি? এরপরে যদি বলি পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতি, পৃথিবীতে প্রথম প্রাণ ও কোষ সৃষ্টির প্রক্রিয়া একটি ধারাবাহিক রাসায়নিক পরিবর্তন নিচে শব্দচিত্রের মাধ্যমে পর্যায়ক্রমে দেখানো হলো। আদিম পৃথিবী উত্তপ্ত গ্যাস, জলীয় বাষ্প, বজ্রপাত এবং অতিবেগুনি রশ্মি ছিল। তারপরে সরল অজৈব অণু, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। তারপর হচ্ছে সরল জৈব অণু, অ্যামিনো অ্যাসিড, শর্করা, ফ্যাট অ্যাসিড, একে হট ডাইলুট স্যুপ বলা হয়। জটিল জৈব অণু, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড। কোয়ার্সপেট মাইক্রোস্ফিয়ার, প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত আদিম ঝিল্লি বেষ্টিত গঠন। এরপরে প্রোটোবায়ন্ট বা আদি কোষ, আরএনএ বা বংশগতি বস্তু ধারণকারী প্রাথমিক কোষ, প্রথম সজীব কোষ, প্রোক্যারিওটিক ও নিউক্লিয়াসবিহীন আদি কোষ। তারপরে এর যদি বলি, এই ব্যাখ্যাটা আমি পূর্বেই দিয়েছি, তোমরা এর বাদে লিনিয়াস প্রবৃত্ত হায়ারকি ধাপসমূহ। লিনিয়াস প্রবৃত্ত হায়ারকি ধাপসমূহ যদি প্রথমেই বলি, প্রথমে হচ্ছে রাজ্য, কিংডম, এটি সর্বোচ্চ ধাপ, যেমন অ্যানিম্যালিয়া,
পেলান্টি, তারপর পর্ব, হ্যাঁ, ফিলাম, ডিভিশন, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। লিনিয়াস প্রাথমিকভাবে ক্লাস, অর্ডার, জিনাস, স্পেসিস ব্যবহার করেছেন, যা পরে আধুনিক 7টি ধাপে রূপান্তরিত করা হয়। হট ডাইলুট স্যুপ কি? আদিম পৃথিবীর উষ্ণ সমুদ্রে সঞ্চিত জৈব অণুর মিশ্রণকে হট ডাইলুট স্যুপ বলা হয়। এই পরিবেশ থেকেই প্রথম জীবের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সমস্ত প্রশ্নই ক্লিয়ার বুঝতে পারবে এবং চিত্রগুলি বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।